আমাদের রাজ্যে লক্ষ লক্ষ যারা বিধবা মা বোনরা আছেন তারা উপকৃত হবেন। আপনারা জানেন আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনেক আমাদের প্রোগ্রামগুলো চালু করেছেন, উন্নয়নমূলক প্রোগ্রাম নিয়েছেন, স্কিমস নিয়েছেন, যারা সমস্ত মা বোনরা তারা উপকৃত হয়েছে। এর আগে আপনারা জানেন আমাদের লক্ষ্মী ভান্ডার মাধ্যমে আমরা সমস্ত মা বোনদের কাছে প্রতি মাসে টাকাটা পৌঁছে দিচ্ছি ব্যাংক মাধ্যমে। এছাড়া অন্যান্য যে প্রকল্পগুলো আছে যেটা আগে আমার বক্তারা সূচনা করেছেন বলেছেন, আপনারা জানেন আমাদের বিভিন্ন যে জেলাগুলো বিভিন্ন যে যারা মানুষগুলো আছেন তারা এই আমাদের বিভিন্ন ওয়েলফেয়ার প্রোগ্রামস দিয়ে উপকৃত হচ্ছেন। আজকে আমাদের খুবই আনন্দের দিন। আমি জানি আমি চিফ সেক্রেটারি হওয়ার আগে আমি বহুদিন ফাইন্যান্স সেক্রেটারি ছিলাম। সবসময় যখন ম্যাডাম আমাকে ডাকতেন সবসময় ওনার ইচ্ছা আছে কিভাবে মানুষ কাছে পরিষেবা দেওয়া, কিভাবে আমাদের গরিব যারা মা বোনরা আছেন, যারা গরিব মানুষ আছেন তাদের কাছে কিছু তাদেরকে কিছু দিয়ে দেওয়া, পাইয়ে দেওয়া তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম মাধ্যমে। আমি সবসময় বলতাম ম্যাডাম টাকার অভাব আছে, এটা করা যাবে না। উনি সবসময় বলতেন না তুমি এটা করো, টাকার যোগান যেটা হবে সেটা অন্য আমরা ব্যবস্থা করব একসঙ্গে মিলে। এই দেখতে দেখতে আমাদের 11 বছর হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিভিন্ন ওয়েলফেয়ার প্রোগ্রামসে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাছে পরিষেবা দিচ্ছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাছে আমরা তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম মাধ্যমে পৌঁছে যাচ্ছি। আমি বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার অনুপ্রেরণা, তার নির্দেশে আজকে আমরা আমাদের রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন প্রোগ্রাম, উন্নয়নমূলক প্রোগ্রাম যেটা সমস্ত মানুষদের কাছে স্পেশালি বিভিন্ন যারা গরিব মানুষরা আছেন তাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। আমি এটা বলে আমি রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের কাছে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ডক্টর হরিকৃষ্ণ দ্বিবেদী মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী বিধবা ভাতা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন। প্রথমে উইডো পেনশন। এখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন উইডো পেনশন। এই মুহূর্ত আনন্দের মুহূর্ত। প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী উইডো পেনশন। উষ্ণ করতালিতে এই মুহূর্ত আরো সুন্দর হোক। প্রদান করা হচ্ছে আবারও উইডো পেনশন। প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। চলছে বিধবা ভাতা প্রদান। প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধবা ভাতা প্রদান করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে বিধবা ভাতা নিচ্ছেন। বিধবা ভাতা প্রদান করা হচ্ছে এক এক করে বিধবা ভাতা। উষ্ণ করতালিতে এই মুহূর্ত আনন্দের মুহূর্ত আরো সুন্দর হয়ে উঠুক। প্রদান করা হচ্ছে বিধবা ভাতা। এবারে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার পরিষেবা প্রদান করা হচ্ছে। প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও লক্ষ্মীর ভান্ডার পরিষেবা প্রদান করা হচ্ছে। এবারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ছাত্রদের জীবনে আসুক আশার আলো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের জন্য তিনি ভেবেছেন তাদের জীবনে আলো আসুক, তারা এগিয়ে যাক, এই ওনার আশা। তাই প্রদান করা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে
একটু জোরে উষ্ণ করতালি হোক। এবারে তপশিলি বন্ধু পরিষেবা প্রদান করা হচ্ছে, এসসি পেনশন। আপনাদের জীবনে আসুক আশার আলো, এই এসসি পেনশনের হাত ধরে এবারে জয় জোহার এসটি পেনশন প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রদান করা হলো বিভিন্ন পরিষেবা। এবারে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে অনুরোধ করা হচ্ছে বক্তব্য রাখার জন্য। উপস্থিত সঞ্চালক, আমার চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, আমার কলিগ জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা, দার্জিলিংয়ের জেলা শাসক, এখানকার পুলিশ কমিশনার শিলিগুড়ি গৌরব, ওদিকে অর্ণব, ওদিকে ডিপি, জলপাইগুড়ির এসপি, আমার কলিগ শশী পাজা, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, গৌতম দেব, পাপিয়া, সৌরভ সহ সকলেই, সংঘমিত্রা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মিস্টার বর্ধন, জলপাইগুড়ি শিলিগুড়ি জেলার সকলে এবং সমবেত আমার মা ভাই বোনেরা, আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমাদের সরকার 10 বছর আগে ক্ষমতায় আসার পর থেকে আমরা উত্তরবঙ্গে আসি এবং উত্তরবঙ্গে একেবারে উত্তরকন্যা থেকে শুরু করে, জয়ী সেতু থেকে শুরু করে, ভাওয়াইয়া সেতু থেকে শুরু করে, ফরেস্ট থেকে শুরু করে, কুচবিহারকে ট্যুরিজম সিটি হিসেবে গ্রহণ করা থেকে শুরু করে, জলপাইগুড়িতে বিশ্ব যুব ক্রীড়া কেন্দ্র করা থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে শুরু করে, এমন কিছু হয়নি যা করা হয়নি আফ্রিকান সাফারির মতো বেঙ্গল সাফারি থেকে শুরু করে। আজকেও প্রায় 110 কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়ির 9টা, কোচবিহার 1টা, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের একটি, মোট 11টি প্রজেক্টের উদ্বোধন করা হলো, যার মধ্যে দেবী চৌধুরানী মন্দিরের পুনর্নির্মাণ, আপনারা জানেন পুড়ে গেছিল মন্দিরটা, জলঢাকা রানীঘাট রাস্তা, লাটাগুড়ি ক্রান্তি রোড, রাজগঞ্জ ময়নাগুড়ি ব্লকে আরো 2টি রাস্তা, তালমা সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন, তুফানগঞ্জ ধলপা ভাটিবাড়ি রাস্তা, রাজ্য জুড়েই ফাঁসিদেওয়া ব্লকে কমিউনিটি হল, রাজগঞ্জ ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাবস্টেশন, জর্দা নদীর ওপর আরসিসি ব্রিজ, নতুন বারাহাট ব্লক অফিস, অনেক কিছুই করা হয়েছে। আজকে এই মিটিং থেকে আপনারা জানেন আমাদের সরকারের অনেক অনেক কাজ হয়েছে। এক সময় আপনারা দিদিকে বলো প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাকে অনেক সমস্যার কথা জানতেন এবং আমি চেষ্টা করতাম সেগুলো জেলায় জেলায় গিয়ে সমাধান করতে। তারপরে আমরা শুরু করলাম দুয়ারে সরকার। অনেক মানুষের কাজ জমে থাকতো, কাস্ট সার্টিফিকেট পেত না, এই যে ধরুন রেশন কার্ড পেত না, পেনশন পেত না, টাইমলি টাকাগুলো পেত না, বিধবা ভাতা পেত না এবং সংখ্যাও খুব কম ছিল। সেই জন্য আমরা দুয়ারে সরকার আমদানি করি। প্রতি ব্লকে ব্লকে দুয়ারে সরকারের মাধ্যমে মনে রাখবেন আমরা প্রচুর ক্যাম্প তৈরি করেছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু
আপনাদের কাজগুলোকে আমরা করে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন প্রায় 1,37,000-এর বেশি ক্যাম্প দুয়ারে সরকারের হয়েছে এবং 6,64,00,000 মানুষ, 44 লক্ষ মানুষ এই ক্যাম্পে এসছে। যদি আমাদের রাজ্যে আমি ধরে নিলাম তর্কের খাতিরে সেই 11 বছর আগে একটা সেন্সাস হয়েছিল, 9 কোটি দেখানো হয়েছিল, এখন সেটা বাইরে 10.5-11 কোটি হবে মানুষ। তার মধ্যে যদি 6,44,00,000 মানুষ এখানে এসছেন দুয়ারে সরকারি এবং পরিষেবা পেয়েছেন প্রায় 4,50,00,000 মানুষ, এর কোনো তুলনা হয় না। এই অসাধ্য সাধন যারা করেছেন আমি তাদের প্রত্যেকটা অফিসার থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, সাধারণ অর্গানাইজেশন থেকে শুরু করে, গ্রাম সভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সবাইকে, ডিপার্টমেন্ট আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগে বিধবা ভাতা সর্বপ্রথম ছিল 8 লক্ষ। যখন দেখলাম আমাদের ক্ষমতায় আসার পর অনেক বিধবা, দেখছেন তো অল্প বয়সী মেয়েরা বিধবা হয়ে গেছে, তাদের হাতে একটা পয়সা দেওয়ার কেউ নেই অনেকেরই। তখন আমরা 8 লক্ষটা 13 লক্ষ করেছিলাম। আর দুয়ারে সরকার করতে গিয়ে দেখলাম অনেক মানুষের আবেদন হয়েছে এবং আমরা এই দুয়ারে সরকারে আরো 8 লক্ষ বিধবা মা বোনেরা আমার, তাদের এই পেনশনের আওতায় নিয়ে এসেছি। প্রতি মাসেই তারা 1,000 টাকা করে পাবেন। আমরা 21 লক্ষ বিধবা ভাতা দিচ্ছি। আমরা প্রতি মাসে প্রায় 72 লক্ষ মানুষকে পেনশন দিই। তার মধ্যে লোকশ্রী, লোকপ্রসার শিল্প যেমন আছে, জয় জোহার, আমার ট্রাইবেল ভাই বোনেরা 60 বছর বয়স হলে পেনশন পায়। হিন্দু মুসলিম কোনো বিরোধ নেই, কোনো বিভেদ নেই, এই পেনশন সবাই পায়। এছাড়াও বয়স্ক মানুষ, তারপরে হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বলা হয়, তাছাড়াও SC ST কৃষকেরাও আছেন। জয় জোহার করা হয়েছে, তপশিলি বন্ধু করা হয়েছে এবং সব পেনশনগুলো নাম দেওয়া হয়েছে জয় বাংলা। প্রথমবার দুয়ারে সরকার আমরা যখন করেছিলাম তখন 15 লক্ষ মতো মানুষ পেনশনের আবেদন করেছিলেন। আমরা তখন কিন্তু সকলকেই অনুমোদন দিয়েছিলাম। 2টি পর্যায়ে অনেক মানুষকে আমরা পেনশন দিয়েছি। এটা বিশ্বের সর্ববৃহত্তম জনপরিষেবা এবং আমাদের এখানে মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডারে যেভাবে অসংখ্য মা বোনেরা আমার পেনশনের জন্য এসছেন, পেনশন নয়, তাদের একটা সম্মানিক দেয়া। বাংলার মেয়েদের সম্মান জানিয়ে আমি ইলেকশনের আগে বলেছিলাম তৃণমূল কংগ্রেস জিতলে, মাটি মানুষের সরকার জিতলে লক্ষ্মীর ভান্ডার করব। লক্ষ্মীর ভান্ডার আমরা করেছি এবং লক্ষ্মীর ভান্ডারে প্রায় 1,75,00,000 মা বোনেরা আমার লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন। আজকেও 1100 জনকে লক্ষ্মীর ভান্ডারের
মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। ব্যাংকে আপনাদের টাকা চলে যাবে এই মাস থেকে, এপ্রিল মাসে 1 থেকে। বিধবা ভাতাও যারা পেলেন 1 তারিখ থেকে টাকা চলে যাবে ব্যাংকে। স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড পেয়েছেন প্রায় 2,33,00,000 মানুষ, এবং সবটাই মহিলা, কারণ মেয়েরাই বাড়ির গার্জেন। ট্রিটমেন্টটা করবার জন্য দায়িত্বটা মা বোনেদের উপরেই দেওয়া হয়েছে। এতে মা বোনেরা সম্মান বোধ করেন। একটা সংসারে কি রান্না হবে সেটা যদি মা বোনেরা ঠিক করতে পারে, তাহলে স্বাস্থ্যের সুবিধা কে কে পাবে? ওই বাড়ির মা বোনেরাই ঠিক করেন। কারণ মায়েরাই জানে কার শরীর ভালো, কার শরীর ভালো নেই, কাকে চিকিৎসা করতে হবে, কাকে করতে হবে না। স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড পেয়েছেন 2,33,00,000 বেশি মহিলা। আমার 77 লক্ষ মেয়ের এখন কন্যাশ্রী। 8 থেকে শুরু করে 8, 9, 10, 11, 12, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র তারা স্কলারশিপ পাচ্ছে। 1,05,00,000 সাইকেল সবুজ সাথী ক্লাস 9 দেওয়া হয়েছে। প্রতিবার ক্লাস 9 উঠলে একটা করে গভর্নমেন্ট ফ্রি সাইকেল দিচ্ছে, আর 12 ক্লাসে উঠলেই একটা করে স্মার্টফোন দিচ্ছে গভর্নমেন্ট বিনা পয়সায় আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের। তাছাড়াও আপনারা জানেন আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতে পারছিল না, বাবা মাকে ব্যাংকের লোন নিতে গিয়ে জুতোর আপসল হয়ে যায়, আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিচ্ছি, যার গ্যারেন্টার বাবা মা নয়, যার গ্যারেন্টার আমাদের পশ্চিমবাংলার সরকার। অর্থাৎ বাবা মাকে দায়িত্ব নিতে হবে না, তাকে ঘর বাড়ি বিক্রি করতে হবে না। 21,000 ছেলে মেয়ে ইতিমধ্যেই পেয়ে গেছে। এই টাকা দিয়ে তারা কোচিং এর টাকাও খরচ করতে পারবে, তারা ব্যাগ বইও কিনতে পারবে, তারা কম্পিউটারও কিনতে পারবে, তারা পড়াশোনার খরচাও চালাতে পারবে, কলেজের মাইনেও দিতে পারবে। সুতরাং আমি মনে করি বাংলা যা পারে অন্যরা তা পারেন না। এবং জমির পাট্টাও আমরা উদ্বাস্তুদের হাতে তুলে দিচ্ছি। সব উদ্বাস্তু কলোনিকে আমরা সরকারি অনুমোদিত উদ্বাস্তু কলোনি হিসেবে ঘোষণা করেছি। ফরেস্ট পাট্টা থেকে শুরু করে উদ্বাস্তু পাট্টা 84টা কলোনি ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। বাদবাকি কলোনিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এমনকি যারা রেলের জায়গায় বসে আছেন বা অন্যান্য জায়গায় বসে আছেন তাদেরও উচ্ছেদ করা যাবে না, তাদেরও পাট্টা দিতে হবে। এটা আমাদের গভর্নমেন্টের নিয়ম। পাহাড়ে প্রায় 20 বছর আইনি জটিলতা থাকার জন্য পাট্টা দেওয়া যায়নি, কিন্তু আমি যাচ্ছি আগামী পরশুদিন পাহাড়েও অনেক লোকের হাতে, দার্জিলিং, কালিম্পং, যেহেতু এই দুটো জেলায় প্রোগ্রাম আছে, কার্শিয়াং, মিরিক, বিভিন্ন জায়গায় আমরা পাট্টা তুলে দেব। ফলে তাদের প্রবলেমটাও দীর্ঘদিন বাদে সলভ হবে। চা বাগান আপনারা জানেন, চা বাগানে যারা কাজ করে তাদের জন্য চা সুন্দরী আমরা বানিয়ে দিচ্ছি। আপনারা জানেন চা বাগান বন্ধ হয়ে গেলে গভর্নমেন্ট 1,500 টাকা করে দেয়, পড়াশোনার খরচ দেয়, ইলেকট্রিসিটি বিল দেয়, অনেক কিছু দেয়। সুতরাং আমি মনে করি আমাদের সরকার যা করতে পারে, যা করছে, তা অন্যান্যরা করতে পারেন না। আমি সদ্য নির্বাচিত কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিগুলোকে বলবো, মন দিয়ে কাজ করুন আর মানুষের কাজ করুন। মনে রাখবেন, আমি যতক্ষণ, যে রবিবারই হোক আর দুর্গাপুজোই হোক আর শনিবারই হোক
আর উত্তরবঙ্গেই থাকি আর দক্ষিণবঙ্গেই থাকি, আমার কোনো ছুটি নেই। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাজ আমায় করতে হয়। আমাকে মানুষ একটা জায়গায় দায়িত্ব দিয়েছে বলে আমি হনু হয়ে যাইনি। আমার দায়িত্ব দিয়েছে বলে আমার কাজের পরিধি বেড়েছে। আমায় কাজটা করতে হবে। পঞ্চায়েতে যারা আছেন তাদেরও বলবো, মন দিয়ে কাজ করুন। আগামী বছর আপনাদেরও পঞ্চায়েত ইলেকশন হবে। আমি চাই গণতান্ত্রিক উৎসবের মতো শান্তিপূর্ণভাবে ভোট হবে। যে ভোট আপনারা শিলিগুড়িতে দেখিয়েছেন, সুন্দরভাবে করেছেন, একটা লোক বলতে পারবে না একটা ভোট রিগ হয়েছে। সাথে সাথে আমি গৌতম দেবদেরও বলবো, পাপিয়াদেরও বলবো, কথা কম কাজ বেশি। আমি করব করে বলবো, আমি না করে বলবো না। আমি পাপিয়াকে বলবো শিলিগুড়ি মহকুমা পরিষদ এখন থেকে কাজ করতে। কেউ কেউ বলছে, জিজ্ঞেস তো করে না, মমতা ব্যানার্জি পাহাড়ে যাচ্ছেন 5 দিনের জন্য, কেউ বলছে 6 দিন, কেউ বলছে 7 দিন, কেউ বলছে 15 দিন। আরে তা নয়, আমি আজকে শিলিগুড়ি জলপাইগুড়ি করে রাত হবে পৌঁছতে, আমি 3 দিন থাকব। তার কারণ আমাকে একটু জিটিএ নিয়ে কথা বলতে হবে। আমি চাই জিটিএ ইলেকশনটাও মে জুন মাসের মধ্যে হয়ে যাক। পাহাড়ে অলরেডি মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছে শান্তিপূর্ণভাবে, জিটিএ ইলেকশনটা হোক, এটা আমি চাই। পঞ্চায়েত ইলেকশন হোক, এটাও আমরা চাই। কিন্তু পঞ্চায়েতে পাহাড়ে 30 স্তর পঞ্চায়েত আছে, 30 স্তর পঞ্চায়েতের জন্য আটকে আছে। আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি, এটা আপনাদের আইন, 30 স্তর পঞ্চায়েতটা করে দিন, তাহলে আইনতভাবে পাহাড়েও আমরা 30 স্তর পঞ্চায়েত ইলেকশনটা করতে পারি। তাই আমি এসছি একটা কোনো কাজের উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে পাহাড়ের ভাই বোনেরাও যাতে নিজেদের নির্বাচিত করে ভালো করে জিটিও তৈরি করতে পারে। কিছু কিছু রাজনৈতিক দলগুলোর সাথেও আমায় কথা বলতে হবে, এবং যাতে পাহাড়ে শান্তি থাকে, আলিপুরদুয়ারের চা বাগানে শান্তি থাকে, জলপাইগুড়ি তরাই ডুয়ার্সে শান্তি থাকে, কুচবিহারে শান্তি থাকে, শিলিগুড়িতে শান্তি থাকে, মালদায় শান্তি থাকে, মুর্শিদাবাদে শান্তি থাকে, বীরভূমেতে শান্তি থাকে, বর্ধমানে শান্তি থাকে। সমস্ত জেলাগুলো শান্তিপূর্ণভাবে কাজ করতে হবে। মনে রাখবেন, যখন কেউ কেউ নিজেকে সামলাতে পারে না, তখন হামলার পথ বেছে নেয়। ভালো কাজ করুন, টিভিতে 1 লাইন দেখাবে না। আমি বক্তৃতা দিয়ে চলে যাব, ব্যাস হয়ে গেল। বলুন, কটা আলোচনা করেছেন বিতর্ক কন্যাশ্রী নিয়ে? কটা আলোচনা সভা চালিয়েছেন? মাইনে করে তো লোক নিয়ে আসেন, যেগুলোকে নিয়ে এসে বসান সেগুলোকে তো কাউকে 2000 কাউকে 3000 টাকা দিয়ে নিয়ে এসে বসান। রাজনৈতিক দলের অ্যাক্টিভ লোক ছাড়া তাদের কোন রাজনৈতিক লোক বলে দেন, শিখিয়ে দেন কি বলতে হবে। কবার বলেছেন কোভিডে বাংলা ভালো কাজ করেছে? ডাক্তার, ছাত্রছাত্রী থেকে শুরু করে, এনজিও থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, প্যাথোলজিস্ট থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, কবার বলেছেন? কটা আলোচনা করেছেন? বিধবা ভাতা যে এতগুলো বাড়িয়ে দিলাম, কটা আলোচনা করেছেন? লক্ষ্মীর ভান্ডার নিয়ে মা লক্ষ্মীদের ডেকে কটা আলোচনা করেছেন? এখানেও 15 লক্ষ মহিলা যাদের বিয়ে হচ্ছিল না, তাদের 25,000 টাকা করে আমাদের সরকার দিয়েছে। ওই একবারও আলোচনা করেন না। 3 দিন আগে 10 জন বাইরে পুড়ে মারা গেল। সবটাই খারাপ, আমি কোনটাকে সাপোর্ট করছি না। খুন মানে খুন, মৃত্যু মানে মৃত্যু, এটাকে কেউ কোনোদিন সাপোর্ট করতে পারে না।
বডি এলো বিহারে, কই একটা চ্যানেল তো আলোচনা করলেন না কি করে পুড়ে তারা মারা গেলেন? সত্যি পুড়ে মারা গেলেন না পুড়িয়ে দেওয়া হয়েছে? 6 দিন আগে 4টে বডি এলো কেরালা থেকে, একবারও তো বললেন না কি সিপিএম এর নেতারা গালগুলো লাল টুকটুকে বিলিতি ফল হয়েছে, শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়া কাজ। কি কংগ্রেসের নেতারা আপনার রাজ্য থেকে ফিরে আসছে ডেড বডি, কোনো কথা নেই। বিজেপি ভুলে গেছেন মুর্শিদাবাদে কাশ্মীর থেকে ফিরে এলো আপেলের চাষ করতে গিয়ে একটার পর একটা ডেড বডি, কখনো মুর্শিদাবাদ এসছে, কখনো মালদা এসছে, কখনো নদিয়া এসছে। তারপরে পরিবারগুলোর দিকে ফিরেও তাকাননি। আর এখানে একটা ঘটনা ঘটেছে, ঘটনা তো আমরা ঘটাইনি, একটা ঘটনা ঘটেছে, ঘটনা নিন্দনীয়। ঘটনাটা ঘটেছে কার? খুন হয়েছে তৃণমূল নেতা, যাদের বাড়িতে আগুন লেগেছে তারাও তৃণমূলের। খুন হলো তৃণমূল, আগুন লাগলো যাদের বাড়িতে তারাও তৃণমূল। আর রাজনৈতিক টিভিগুলো ব্যবসা করতে নেমেছে তৃণমূলকেই গালাগালি দিয়ে। তাহলে বুঝুন আমার হাত কাটলো, আমার পা কাটলো, আমার মাথা কাটলো, আবার আমাকেই গালাগালি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুলিশের ভুল ছিল প্রথমে, খুন হয়ে যাওয়ার পরে ওদের আশঙ্কা করা উচিত ছিল যে কিছু একটা ঘটতে পারে, সেই জায়গাটায় পুলিশের ভুল আছে, আমরা অ্যাকশন নিয়েছি। কিন্তু তারপর ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে, এসডিপিওকে সরিয়ে দেওয়া হয়েছে, 22 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেও অ্যারেস্ট করা হয়েছে। সবাই যারা অ্যারেস্ট হয়েছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরা অ্যারেস্ট হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম পরিবারগুলোর কাছে, আপনারা আমার কাছে কি চান? তারা আমাকে বলেছিলেন দিদি আমাদের ঘর বাড়িগুলো সারাতে হবে। আমি 1 লক্ষ টাকা করে দিচ্ছিলাম, তারা বলছিল দিদি এতে হবে না, আমি 2 লক্ষ করে দিলাম। সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়া হয়েছে। বললো দিদি আমাদের পরিবারগুলো, আমরা জানি মৃত্যুর বিকল্প কখনো টাকা হয় না, পয়সা হয় না, কিন্তু যদি কেউ মরে যায় তার পরিবারটা অসহায় হয়ে যায়, তাকে কে দেখবে? তার বাচ্চাগুলোকে কে খাওয়াবে? তাই 5 লক্ষ টাকা করে তাদের পরিবারকেও আমি দিয়েছি। হসপিটালে একজন মহিলা ভর্তি আছে, তাকেও 1 লাখ টাকা দিয়ে এসছি আলাদা করে, প্লাস আরো 2 জনের পুড়েছিল একটু 3 জনের, তাদেরও 50,000 টাকা করে দিয়ে এসছি। মনে রাখবেন, সাধ্য মতো আমরা চেষ্টা করি, যদি কোনো ধরুন আপনার 2টো পাড়ায় ক্লাবে গন্ডগোল হলো, আপনি আমায় গালাগালি দেবেন? পাড়ায় গন্ডগোল যাতে না হয় সেটা দেখতে হবে, এলাকায় গন্ডগোল যাতে না হয় সেটা দেখতে হবে। না আমার মুখে কালি লাগিয়ে দিয়ে সিপিএম এর নেতারা মিছিল করবে, আর কংগ্রেস আর বিজেপি মিছিল করবে, আর সিপিএম কংগ্রেস আর বিজেপি একেবারে তোফা হয়ে সোফায় বসে থাকবে। জিজ্ঞেস করুন ওদের। উন্নাওতে একটা মেয়ে সাক্ষী দিয়ে বেরোচ্ছিল সম্ভবত, তাকে জীবন্ত রাস্তায় জ্বালিয়ে দিলেন। সেও তো সংখ্যালঘু ঘরের মেয়ে ছিল। আপনারা কটা সিবিআই করেছিলেন? কি বিচার দিয়েছিলেন? হাতরাসে ইউপিতে মারা গেল, কি বিচার করেছিলেন? কটা সিবিআই হয়েছিল? লখিমপুরে কৃষকরা আন্দোলন করছে, মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিয়ে লোক মেরে দিল, কটা বিচার হলো? আসামে এনআরসি নিয়ে, এনপিআর নিয়ে কত লোকের মৃত্যু হলো, কোন বিচার আজ পর্যন্ত কেউ পেয়েছেন? দিল্লিতে কত লোক মারা গেল, বডিগুলো কোথায় গেল? একবারও কেউ বিচার পেয়েছেন? উত্তরপ্রদেশে এনপিআর এনআরসি নিয়ে কত মানুষ মারা গেছে, একবারও কেউ বিচার পেয়েছেন? কর্ণাটকে হয়েছে, একবারও কেউ বিচার পেয়েছেন? ত্রিপুরায় আমাদের দল মিটিং করতে গেলে নয় ধরে মারা হয়, নয় গাড়ি ভেঙে দেওয়া হয়, না হয় তাদের
আসামে এনপিআর এনআরসির সময় আমি এমপি টিম পাঠালাম, তাদের ঢুকতে দেওয়া হলো না। হাতরাসে ঢুকতে দেওয়া হয়নি, উন্নাওতে ঢুকতে দেওয়া হয়নি, দিল্লির দাঙ্গায় ঢুকতে দেওয়া হয়নি, ইউপিতে ঢুকতে দেওয়া হয়নি। আর আমাদের এখানে দেখুন, আমি যাতে যেতে না পারি, সকাল দুপুর বিকেল সেজে বুঝিয়ে চলে যাচ্ছে সব, আর গিয়ে শুধু টিভির সামনে দর্শন। টিভিতে 5টা কথা বলবে, কাউকে সাহায্য করবে না, কারো বিপদে পাশে দাঁড়াবে না। আসল রহস্যটা কি জানেন? কখনো কখনো কেউ দেশলাই আগুনটা জ্বালিয়ে দেয়। একটা দেশলাইয়ের কাঠি জেলে গেলে আগুন জ্বলে সেটা তছনছ হয়ে যাবে, সেটা বোঝার ক্ষমতা নেই, আগুনটা জ্বালানো উচিত নয়। আজকে আসলে কি, কেন সব করছে? যারা করছে তাদের তো আমি নিন্দা করি, এবং আমি আশা করি কেউ এই ধরনের ঘটনা ঘটাবেন না। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমি দেখতাম রোজ রেলের লাইন কেটে রেখে দিত, নয় অ্যাক্সিডেন্ট করত, নয় আটশোলা খুঁজে বের করত। এখন আটশোলা কোথায় গেল? আমি তখন বলেছিলাম একটা কথা, সেই কথাটা আজকে আবার বলবো। আমি বলেছিলাম, গ্রামের ছেলেমেয়েরা নজর রাখুন, শহরের ছেলেমেয়েরা নজর রাখুন। যদি কখনো দেখেন কোথাও রেলের লাইন কাটা বা ফাটা, বা যদি বা দেখেন কেউ কোথায় তছনছ করতে এসছে, সঙ্গে সঙ্গে খবর দেবেন। আপনাকে রেল থেকে পুরস্কৃত করা হবে, এমনকি প্রয়োজনে চাকরিও দেওয়া হবে। আমি দিয়েছিলাম। এখনো আমি সাধারণ মানুষকে বলবো, যদি কারো কোনো খবর থাকে এই জায়গায় এই গন্ডগোলটা হতে পারে, এই জায়গায় এই দাঙ্গাটা হতে পারে, ওই জায়গায় কোথাও একটা পরিকল্পনা করা হচ্ছে, দয়া করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে জানাবেন। আর লোকাল পুলিশ স্টেশন যদি সেই কাজের সঙ্গে সঙ্গে, কমপ্লেনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা না হয়, ব্যবস্থা না নেয়, তাহলে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। এবং যদি আপনারা এই ধরনের ক্ষতিকারক জিনিস ধরিয়ে দিতে পারেন, আজকাল তো সবার হাতে একটা করে মোবাইল থাকেই, ছবি তুলে রাখবেন, ধরিয়ে দেবেন। দরকার হলে যাকে চেনেন তার মারফত ছবি পাঠাবেন। এমনকি সাংবাদিকদেরও আমি অনুরোধ করবো ওই কাজটা করতে। আপনারা অনেকেই আমার ফোন নম্বর জানেন, দরকার হলে আমাকেও পাঠাতে পারেন। সঙ্গে সঙ্গে আমরা যদি অ্যাকশন নিই, এ ধরনের ঘটনা কেউ ঘটাতে সাহস পায় না। আমাদের রোল প্লে করতে হবে। আর যদি কেউ এই ধরনের ঘটনা ধরিয়ে দেন, তাকে সরকার থেকে পুরস্কৃত করা হবে। আমি এ কথা আপনাদের বলে দিলাম। আমি আগামী 2 মাস টাইম নেব। তারপর যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, কারোর বিরুদ্ধে খুন খারাপির অভিযোগ থাকে, অত্যাচারের অভিযোগ থাকে, আমি আর একটা সেটআপ তৈরি করব। যেটা আমি বলেছিলাম দিদিকে বলো, নামটা আমি এখন বলছি না, আমরা ঠিক করে আপনাদের জানাবো। সেইখানে একটা মিস কল দেবেন, দিয়ে আপনার নামটা বলবেন যে আপনি কি চাইছেন এবং কোথায় কি ঘটছে, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। সে অফিসারই হোক, সে কোনো রাজনৈতিক দলই হোক, সে কোনো সাংবাদিকই হোক, সে কোনো বাইরের লোকই হোক, সে কোনো দাঙ্গা বাঁধানোর চেষ্টাই হোক, সে কোনো ষড়যন্ত্র করবার চেষ্টাই হোক। আমি এখনো বলছি, রামপুরহাটের ঘটনা বড় ষড়যন্ত্র আছে এর পেছনে। ষড়যন্ত্র করেই করা হয়েছে। আমরা চাই এর বিচার হোক। ঘটনা ঘটার পর আমাদের সিট অনেক কাজ করেছিল। সিবিআই করেছেন,
ভালো করেছেন, সিবিআই কাজটা করুক, আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু এই কাজটা না করে যদি অন্য কাজ করতে যান, বিজেপির কথা মতো, সিপিএম কংগ্রেসের কথা মতো আসল কাজ না করে, তাহলে কিন্তু মনে রাখবেন রাস্তায় আন্দোলনে আমরাই আবার নামবো। তার কারণ আমি দেখেছি নোবেল প্রাইজ থেকে শুরু করে, নোবেল প্রাইজ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি হয়ে গেল, সিবিআইকে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে 14 জনের গণহত্যা হয়েছিল, সিবিআইকে দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত বিচার হয়নি। নেতাইয়ে 7 জন মারা গিয়েছিল, সিবিআই করতে পারেনি। মনে রাখবেন সিঙ্গুরে কৃষক কন্যা তাপসী মালিককে জীবন্ত পুড়িয়ে সিপিএম এর লোকেরা মেরেছিল, আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। নরকঙ্কালের মালা পরে বসে থাকতেন তারা। আর আজকে বড় বড় কথা, তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের কাজ করছে, সহ্য করতে পারছে না। 800 ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, আবার একটা কোশিন কিনবেন ডবল দাম করে দিয়েছে, প্যারাসিটামলের সব দাম বাড়িয়ে দিয়েছে, ডায়াবেটিক ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, সমস্ত ওষুধের দাম সেন্ট্রাল গভর্নমেন্ট 6 মাস আগেও বাড়িয়েছে, আবার বাড়িয়েছে। দেখছেন নেতাগুলোর কোনো চালচলন, কোনো কথা বলো না নেই। কোথাও একটা লক্ষণ করলে সারাক্ষণ রক্ত দেখিয়ে বেড়াবে, ওটা যে বাচ্চাদের মধ্যে প্রভাব পড়ে এটুকু বোঝবার ক্ষমতা নেই। ওদের নাকি টিআরপি বাড়বে, টিআরপি আগুন জ্বলতে জ্বলতে না একদিন টিআরপির আগুনে দেশগায়ের ফল ফুটে যাবে। টিআরপি দেখতে দেখতে তুমি চ্যানেলে ব্যবসা করবে মানুষ মেরে, না মানুষকে মারার জন্য উস্কিয়ে? মানুষকে মারা যেমন খুন, মানুষের মৃত্যুকে কেন্দ্র করে প্ররোচনা ছড়ানো, উত্তেজনা ছড়ানো, সেটা আর একটা ক্রাইম। এটা মাথায় রাখতে হবে। আজকে গ্যাসের দাম কবার বেড়েছে 5 দিনে। যেই উত্তরপ্রদেশে জিতেছে, জনগণকে রিটার্ন গিফট মোদী সরকারের। কোন প্রধানমন্ত্রী বলুন, উত্তরপ্রদেশের লোকে আপনাকে ভোট দিয়েছে, আপনি কোথায় কমাবেন? 500 টাকা থেকে 400 টাকা থেকে গ্যাস করে দিয়েছেন 900 টাকা, কোথায় কমাবেন? তা না, গ্যাসের দাম 5 দিনে 5 বার বাড়লো, পেট্রোলের দাম 5 দিনে 5 বার বাড়লো, ডিজেলের দাম 5 দিনে 5 বার বাড়লো, ওষুধের দাম পর্যন্ত বাড়িয়ে দিলেন। সেইগুলো যাতে মানুষ মনে না রাখে, তাই কখনো কখনো এই ধরনের কাণ্ড ঘটিয়ে দিয়ে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য এই সবগুলো টিভিগুলোকে দিয়ে করায়। এটা মাথায় রাখবেন। একদিন এমন ছিল কোন কাগজে ডেড বডির ছবি বেরোতো না, এটাও আমি জানতাম। কিন্তু আজ ডেড বডি নিয়ে যে রাজনৈতিক দলগুলো করেন, আমরাও এখানে দীর্ঘদিন অপোজিশনে ছিলাম, কোনদিন দাঙ্গা করে আগুন লাগাতে যায়নি, কোনদিন দেশপ্রায়ের কাঠি জ্বালিয়ে আগুন লাগাতে যায়নি, কোনদিন মানুষের মৃত্যু নিয়ে এভাবে রাজনীতি আমরা করিনি। আপনারা করছেন, আপনারা চান না এখানে কর্মসংস্থান হোক। আমরা চাইছি বীরভূমে 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হোক দেউচা পাঁচমি, আর আপনারা রামপুরহাট করে দিচ্ছেন। তার কারণ যাতে দেউচাটা না হয়, ছেলে মেয়েরা চাকরি না পায়, তাই তো উদ্দেশ্য। মোটিভ ইজ ভেরি ক্লিয়ার। আমরা বলেছি ইন্ডাস্ট্রি আমার ডেস্টিনেশন। পুরুলিয়ায় 72,000 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, কয়েক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, তাই এত হিংসা। তাজপুরে গভীর বন্দর হচ্ছে, পোর্ট হচ্ছে, ল্যান্ড পোর্ট হচ্ছে, সি পোর্ট হচ্ছে, তাই এত হিংসা। উত্তরবঙ্গেও জেনে রাখবেন, ইন্ডাস্ট্রি বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়বে, এবং আগামী দিন এখানকার ছেলে মেয়েদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আস্তে আস্তে বীরভূম আপনার বাড়ি থেকে কত দূর? বীরভূমে যদি 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হয়, অ্যান্সিলারিতে আরো হবে, সেই চাকরিগুলো তো আপনাদের ঘরের ছেলে মেয়েরাই পাবে। আসল উদ্দেশ্য মনে রাখবেন, যাতে ইন্ডাস্ট্রি না হয়, যাতে চাকরি না হয়, যাতে মানুষ গ্যাসের দাম বাড়লে প্রতিবাদ করতে না পারে,
রাজ্যের পুলিশ। খেলা হলে পাহারা দেবে কে? রাজ্যের পুলিশ। মেলা হলে পাহারা দেবে কে? রাজ্যের পুলিশ। অ্যাক্সিডেন্ট হলে ডেড বডি তুলবে কে? রাজ্যের পুলিশ। কোভিড হলে জীবন দিয়ে লড়াই করবে কে? রাজ্যের পুলিশ। আর একটা কোনো ঘটনা ঘটলেই কেউ যদি একজনের দোষ হয় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর তার জন্য পুরো পুলিশটাকে আপনারা খারাপ বলে দিচ্ছেন। পুরো পুলিশটাকে খারাপ বলে দিচ্ছেন। যদি কাজ এমন হয়, একটা পুলিশও রাস্তায় থাকবে না, একটা পুলিশও ট্রাফিক সামলাবে না, একটা পুলিশও মেলায় যাবে না, একটা পুলিশও খেলা সামলাবে না, একটা পুলিশও পরীক্ষা পাহারা দিতে যাবে না, আমরা রাত্রে ঘুমাবো আমাদের পাহারা দেবে না, ডাকাতি হলে পাহারা দেবে না, চুরি হলে পাহারা দেবে না, কে দিল্লি থেকে পুলিশ এসে দেবে? জিজ্ঞেস করুন, দিল্লির পুলিশ এসে আপনাদের পাহারা দেয় না রাজ্যের পুলিশ পাহারা দেয়? আমি কি বলতে পারি আমার 5টা আঙুল সমান? একজনের দোষ হতে পারে, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বলতে পারেন কোনো মা যে আপনার সব ছেলে মেয়েরাই ভালো, কেউ একটু দুষ্টু হতে পারে, কেউ একটু বেটে হতে পারে, কেউ একটু লম্বা হতে পারে, কেউ একটু ভালো খেতে পারে, কেউ একটু কম খেতে পারে, কেউ সুস্থ থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, সব জগতেই আছে। সাংবাদিকরাও ধোয়া সাধু নয়, তাদের মধ্যেও অনেক আছে, পচন সব জায়গাতেই গেছে। তা সত্ত্বেও আমি মনে করি নিজেদের দায়িত্ব নিজেরা পালন করুন। একটা সরকার যারা কাজ করে বেড়াচ্ছে, বাংলা সবচেয়ে শান্তির জায়গা, মনে রাখবেন, রিপোর্টগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। একটা ঘটনা নিয়ে চিৎকার করে বেড়াচ্ছেন, দিল্লি থেকে মিডিয়া চলে এসছে, মানে নিয়ে আসা হয়েছে দিল্লি থেকে 100 জন মিডিয়াকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, এটা দেখানোর জন্য মমতা ব্যানার্জির সরকার খুব খারাপ, বাংলা খুব খারাপ, মমতা ব্যানার্জির বদনাম করো, বাংলার বদনাম করো। কেন জানেন? কারণ ওরা জানে বিজেপিকে লড়বার জন্য মমতা ব্যানার্জি একমাত্র লড়তে পারে, আর কেউ লড়তে পারে না। তাই তাকে আঘাত করো। আঘাত করতে গেলে ভোটের দরকার নেই। কিছু মিডিয়া আর কিছু সকল বিচারের বাণী নীরবে নির্ভয় ত্রিবিতে কাঁদে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তাদের নিয়ে অ্যাকশন হচ্ছে। বুঝতে পারছেন না? আজকে যদি পাড়ায় পাড়ায় দুটো ক্লাবেও গন্ডগোল হয়, বলছে সিবিআই চায়। দাদু নাতনির গন্ডগোল হলো, সিবিআই চাই। মা মেয়ের গন্ডগোল হলো, সিবিআই চাই। ওদের জিজ্ঞেস করুন আর কত নিচে নামবে? দিন রাত যারা তোমায় খাওয়ায়, পাহারা দেয়, তাদের কোনো মূল্য নেই, তাদের তুমি বিশ্বাস করতে পারো না। তুমি বিশ্বাস করো কাকে? দিল্লি থেকে আসা কয়েকজন বাবুকে, যারা কোকিলের মতো আসবে, কোকিলের মতো বিজেপির কথায় কাজ করে চলে যাবে, তাদের তুমি বিশ্বাস করবে। আর যারা আপনাদের সাথে 24 ঘন্টা পড়ে থাকবে রাস্তায়, তাদের একটা দুটো ভুল হতে পারে, তারা তো আমাদেরই ঘরের ছেলেমেয়েরা, আমাদের ঘরের ছেলেমেয়েরাই কাজ করবে সেখানে। একটা ভুল যদি কারো হয়ে যায়, তার বিরুদ্ধে আইন আছে, প্রশাসন আছে, আইন মতো চলবে। কোনো ব্যাপারই আমরা ক্ষমা করি না। কিন্তু তাই বলে বাংলার বদনাম করলে ছেড়ে কথা বলবো না। যারা বাংলার নামে বদনাম করে বেড়াচ্ছেন, জেনে রাখবেন অনেক বাইরের টাকা আসছে, সেই টাকা দিয়ে চ্যানেল করেও বাংলার নামে বদনাম করে, প্যানেল করে বাংলাকে বদনাম করছেন, আমার মাকে বদনাম করছেন, আমার বোনকে বদনাম করছেন, আমার ভাইকে বদনাম করছেন, আমার কৃষক শ্রমিককে বদনাম করছেন। তারা মনে রাখবেন আগামী দিন কিন্তু এর ফয়সালা মানুষ করে দেখিয়ে দেবে। মানুষের যোগ্য উত্তর আপনাদের দেবে, তৈরি থাকুন। আর মানুষকে আমি শুধু বলবো, যদি আমার উপর একটু ভরসা থাকে, ভরসা রাখবেন। কোন ঘটনা হয়তো ক্লাবে ক্লাবে ঘটে গেলে আমার চোখের সামনে আসলে আমি সঙ্গে সঙ্গে সেটাকে স্টপ করব। কিন্তু সবকিছু আমার হাতে থাকে না, আমি ভগবান নই, আমি আল্লাহ নই।
কিন্তু ঘটনা ঘটে গেলে অ্যাকশন নেওয়াটা আমাদের কাজ, সেটা আমরা করতে পারছি কিনা সেটা দেখতে হবে। সে জায়গাটায় বলুন না, আমার কোনো আপত্তি নেই। কাজে দুষ্টুমি, কুৎসা করা, অপপ্রচার করা, কুকথা বলা, অকথা বলা, আর যে লোকগুলো দিনের পর দিন কাজ করে যাচ্ছে, ওরে ওনাকে একটা বিধবা ভাতা দিতে হবে, ওরে ওনাকে একটা লক্ষ্মীর ভান্ডার দিতে হবে, ওরে ওনাকে একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে হবে, আরে ওর বাড়িতে রেশনটা পৌঁছতে হবে, আরে ওর বাড়ির লোকটাকে স্বাস্থ্যসাথী কার্ড দিতে হবে, তার কোনো মূল্য নেই, তার কোনো মূল্য নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলায় যা সামাজিক কর্মসূচি আছে মানুষের জন্য, সারা পৃথিবীতে কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। তাই এখানে একটা চকলেট বোম ফাটলেই বসে যাচ্ছে আলোচনা করতে বাবুরা, পাউডার টাউডার মেখে, আবার দেখবেন মুখগুলো লাল লাল, এত পাউডার মাখে, পাউডার লিপস্টিক সব মাখে বসে যাচ্ছে আলোচনা করতে, তার জন্য আমার মান্থলি টাকা পায়। আমি পরিষ্কার বলছি, আপনারা আমাকে যা ইচ্ছে গালাগালি দিন, কিন্তু আমার জন্মভূমিকে গালাগালি দেবেন না, আমার মায়েদের গালাগালি দেবেন না, আমার লক্ষ্মী ভান্ডারকে গালাগালি দেবেন না, আমার কন্যাশ্রীকে গালাগালি দেবেন না, আমার সবুজশ্রীকে গালাগালি দেবেন না, আমার স্টুডেন্টদের গালাগালি দেবেন না। মনে রাখবেন, 30 বছর ধরে বামফ্রন্ট সরকার, আপনারা ক্ষমতায় ছিলেন, কংগ্রেস দিল্লিতে আপনারাও দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, বিজেপি আপনারাও দীর্ঘদিন দিল্লিতে ক্ষমতায় আছেন, আজ পর্যন্ত জনগণের জন্য একটাও কাজ করতে পারেননি। আর আমরা যা বলেছি প্রত্যেকটা করে দেখিয়েছি। এটা হচ্ছে অন্য দলের সাথে আমাদের তফাৎ। তবে এখানে আমি সবাইকে বলবো, দু একজন দুষ্টু গরু সব জায়গাতেই থাকে, তাদের সাবধান হতে বলবো, তাদের সতর্ক হতে বলবো, এবং তাদের বলবো ভালো করে কাজ করুন, কেউ কোনো গন্ডগোলে জড়াবেন না। মনে রাখবেন, অন্য কেউ ক্ষমা করলো, আমি কিন্তু ক্ষমা করব না। আমি কোনো গন্ডগোল চাই না, আমি কোনো অশান্তি চাই না, আমি কোনো হিংসা চাই না, আমি কোনো সন্ত্রাস চাই না। আমার মন কাঁদে মানুষের জন্য। তাই দুঃখ আমারও হয়। আমি নিজেই এক সময় লিখেছিলাম, দুঃখ যখন আসবে মনে, হৃদয়ে আগলে রেখো, অন্তর যদি বিগলিত হয় তবে অধুরায় তাকে ঢেকো। দুঃখ আমারও হয়, কারণ আমিও মাটির মানুষ, আপনাদের মতো রক্ত মাংসের মানুষ, এটা বুঝতে হবে। আমি এটুকু বলে, আপনারা আমাকে এতটা সময় দিয়েছেন, আপনারা প্রত্যেকে যারা এসছেন, যাদের কর্মসূচি নেওয়া আছে, সকলে মান্থলি টাকাগুলো পাবেন, চিন্তা করবেন না, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারে বা বিডিওকে বা এসডিওকে বা ডিএমদের সেগুলো বলবেন। আর বিডিওদের আমি বলবো আপনাদের কথাগুলো শোনবার জন্য, আইসিরা যেন কথাগুলো শোনে। কথা শুনলে অনেক কাজ হয়ে যায়। সকলে ভালো থাকবেন। রমজান মাস আসছে, আগামী 2-3 তারিখ থেকে আমি আগাম রমজান মাসের শুভেচ্ছা সবাইকে জানিয়ে গেলাম। আমাদের অন্নপূর্ণা পূজাও আসছে, আমি সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে গেলাম। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হবে 2রা এপ্রিল থেকে। আমি সব ছাত্রছাত্রীদের আমার অনেক শুভকামনা জানিয়ে গেলাম। জীবনে অনেক বড় হও। মাধ্যমিকেও যারা পরীক্ষা অলরেডি দিয়েছে তাদের জন্য আমার অনেক শুভকামনা থাকলো। আইসিএসসি, সিবিএসসি, জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে যার যা পরীক্ষা আছে সবার জন্যই আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।